উপস্থিত আছেন সম্মানিত সভাপতি, উপস্থিত আছেন আমাদের শিবচর উপজেলার দায়িত্বশীল বৃন্দ। এখানে অনেকগুলো কথা শুনলাম, প্রত্যেকটা কথাই খুব গুরুত্বপূর্ণ ছিল। কারণ আমরা চেষ্টা করি যে একটা সুস্থ সমাজ গড়ে তোলার জন্য, এবং এই সুস্থ সমাজটা গড়ে তুলতে হলে আমাদের কিছু দায়িত্ব থাকে, রাষ্ট্রীয়ভাবে কিছু দায়িত্ব থাকে, আমাদের নিজস্ব কিছু দায়িত্ব থাকে, এবং সেই দায়িত্বের জায়গাগুলোতে আমরা সর্বোচ্চ যারা রাষ্ট্রীয় পর্যায়ে থাকি বা দায়িত্বশীলে থাকি তারা সর্বোচ্চ চেষ্টা করাটাই হচ্ছে আমাদের কাজ। গত 1.5 বছর দেশ কিভাবে চলেছে এটা আমরা সবাই দেখেছি। যার যেটা করতে মন চেয়েছে করেছে, যে যেটা করতে পেরেছে করেছে। মানে যে ব্যালেন্সটা ছিল, সরকার না থাকলে, একটা স্থায়ী সরকার দেশে না থাকলে যে কাজটা হয় সেটাই এখানে রয়েছে। তো এখন গত 12 ফেব্রুয়ারি সরকার গঠন হয়েছে, এখন দেশ একটা ব্যালেন্সে আস্তে আস্তে আসবে। আমি এখানে তাকিয়ে দেখলাম যে আমাদের যে কয়জন এখানে দরকার, সেখানে আমার মনে হয় যে 20% 30% ঠিক মতো নাই। অথচ এত বড় একটা উপজেলা, লক্ষ লক্ষ মানুষের বসবাস, সেই এতগুলো মানুষের সেবা তো এই অল্প কয়েকজন মানুষের দ্বারা সম্ভব না। যদি আমরা প্রপার ভাবে আমরা করতে চাই, প্রপার ট্রিটমেন্ট যদি দিতে চাই, তাহলে সেই ক্ষেত্রে আমাদের জনবলের খুব প্রয়োজন এখানে। এবং আমি দেখলাম এই জনবলের কারণে আমাদের স্বাস্থ্য সেবায় মানে খুব একটা অবস্থা খারাপ এখানে, মানে শুধু জনবলের কারণে। সেটা আমাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হোক, সেটা আমাদের ইউনিয়ন পর্যায়ে হোক, প্রত্যেকটা জায়গায় জনবলের কারণে আমাদের স্বাস্থ্য সেবাগুলো আটকে আছে। আমরা যদি এখানে জনবলটা যদি ঠিক মতো আমরা এখানে দিতে পারতাম, তাহলে দেখা যায় যে আমাদের অনেক মানুষেরই আর মানে প্রাইভেট ডায়াবেটিস সেন্টারগুলোতে এসে এত অতিরিক্ত টাকা দিয়ে এত কাজ করে তাদেরকে, গরিব মানুষ নাই, সবার স্বাবলম্বী সবাই না, কারণ লোন আনতে গেলে পান্তা ফুরে যায়। সে যখন ডায়াবেটিস সেন্টারে আসবে বাচ্চা হওয়ার জন্য, তখন তাকে অবশ্যই একটা সিস্টেমের ভিতরেই আছে, এটা বলা আছে উপর থেকে, প্রাইভেট হসপিটালগুলোতে কি হয়, ডায়াবেটিস সেন্টারগুলোতে কি হয়, প্রাইভেট জায়গাগুলোতে এটাই তার টাকা দরকার। সেই টাকার জন্য আমরা তো আসলে মানে মানুষের সেবায় কাজ করবো এরকম চিন্তা ধারণার মানুষ পৃথিবীতে এখন অনেক হয়ে গেছে। এখন সবাই এটাকে মানে অন্যভাবে নিতে চায়, ব্যবসায়িক আকারে নিতে চায়, এটাকে মানে অন্য রাস্তায়। এই জন্য প্রকৃত সেবাটা কেউ ঠিক মতো দিতে পারছে না। যেমন আমরা দেখবেন, আমরা স্কুল করি, আমরা অনেকে মাদ্রাসা করি, আমরা প্রকৃতভাবে যে সেবাটা আমরা যেটা চিন্তা করি এটাকে আমরা কমার্শিয়াল করে ফেলি, যে এখান থেকে আই হ্যাভ টু আর্ন মানি, আমার টাকা ইনকাম করতেই হবে এখান থেকে। তো আমাদের দেশের স্বাস্থ্য সেবাগুলোতে যদি আপনি দেখবেন, প্রত্যেকটা কমার্শিয়াল হয়ে গেছে, তারা প্রত্যেকটা এখান থেকে টাকা কামানোর চিন্তা করে আসে। এখন যে মানুষটা নর্মাল, যে আমার যে মনটা, যে মাটা নর্মাল ডেলিভারি দিতে পারবে, ডায়াবেটিস সেন্টার বা প্রাইভেট হসপিটালের কারণে, প্রাইভেট ইয়ের কারণে তাকে বাধ্য করা হচ্ছে সিজার করার জন্য, এবং সেখান থেকে বড় একটা অ্যামাউন্ট তারা নিয়ে যাচ্ছে। এজন্য সরকারিভাবে যদি আমরা আমাদের এই প্রত্যেকটা জায়গা আমরা যদি ঠিক আকারে ধারণ করতে পারতাম, প্রত্যেকটা জায়গায় যা যা দরকার সরকার থেকে এনে আমরা যদি বাস্তবায়িত করতে পারতাম, এই জায়গাগুলো যদি আমরা সুন্দরভাবে চালু করতে পারতাম, তাহলে আমার মনে হয় গ্রাম বাংলার মা বোনদের, অসহায় আমার বোনদের, গরিব মানুষদেরকে আমরা ভালো একটা সার্ভিস দিতে পারতাম, যেটা তারা আমাদের কাছে প্রাপ্য। এজন্য আমরা চেষ্টা করবো, যেহেতু আমি আমার মনে হয় যে জাতীয় সংসদে দাঁড়িয়ে স্বাস্থ্য ক্ষেত্রে কথা বলাটা আমার জন্য খুব জরুরি হয়ে পড়েছে। কারণ শিবচরের স্বাস্থ্য ব্যবস্থাটা খুবই খারাপ, যেটা আসলে এটা আমাদের ব্যর্থতাই বলা যায়। এখন যেহেতু অল্প সময়, এখন বেশি দিন হয়নি নির্বাচিত হয়েছে, মাত্র কিছু সময় হয়েছে,
আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা করবো জাতীয় সংসদে অনেক গুরুত্বপূর্ণ বিষয়গুলো আছে যেগুলো আমার উপজেলা নিয়ে এগুলো আমার আসলেও সেই বিষয়গুলো জাতীয় সংসদে তুলে ধরতে হবে এবং সেই প্রত্যেকটা সমস্যার যেভাবেই হোক সেটাকে সমাধান আমাকে করতেই হবে। কারণ আমরা একটা চ্যালেঞ্জ নিয়ে আসছি, আমরা এখানে তো অন্যায় অন্যায় দুর্নীতি করার জন্য আসিনি, আমরা স্বচ্ছতায় নতুন ধারা রাজনীতিতে বাধা দিয়েছি। যেখান থেকে আপনারা আসলে খুশি হবেন যে আমি শিবচর থেকে রাজনীতি করছি, শিবচর থেকে আমার এই রাজনীতির সূচনা। কিন্তু আপনি যদি এখন মোটামুটি একটু ঢাকা শহরে যাবেন, বাংলাদেশের যে প্রান্তে যাবেন, আপনি দেখবেন যে আমাদের শিবচরের এই ইনসাফের এই রাজনীতিটা শুধু শিবচরে আর নাই, এটা গোটা বাংলাদেশে ছড়িয়ে পড়েছে। আমি ঢাকা গুলশান বরানি দিয়ে যখন হাঁটি তখন হায়ার সোসাইটির মানুষগুলো আমাকে থেকে দূরে আসে, আমার সাথে হ্যান্ডশেক করে তারা আমাকে অ্যাপ্রিসিয়েট করে যে আপনি যে নতুন ধারা রাজনীতি শুরু করেছেন এটা আপনি অব্যাহত রাখবেন। তো আমি তখন ক্যান্টনমেন্টে গেলাম, সমস্ত আর্মিরা আমি ঢোকার সাথে সাথে আমাকে দেখার সাথে সাথে তারা চলে আসলো, বলে আপনি গাড়িতে থাকবেন, একটু নামবেন না, নামলাম, আমার সাথে দেখেন এই একই কথা। তো আমি উপলব্ধি করলাম যে শিবচরের এই গ্রাম থেকে আমার রাজনীতির সূচনাটা শুরু, কিন্তু আল্লাহ পাক হয়তো এটা গোটা বাংলাদেশে আস্তে আস্তে পৌঁছিয়ে দিচ্ছে। এজন্য আমরা এই শিবচরটাকে খুব সুন্দর করতে চাই। আমাদের দেশ প্রান্ত থেকে মানুষ এই শিবচরে আসবে, এখানকার স্বাস্থ্য ব্যবস্থা কিভাবে চলে তারা দেখবে, তারা দেখে এখান থেকে শিখবে, শিখে তারা তাদের এলাকাতে গিয়ে অ্যাপ্লাই করবে। এখানকার ইউনিভার্সিটি কলেজগুলো কিভাবে চলে, বিভিন্ন জেলার মানুষ আসবে দেখবে, এখান থেকে দেখে তারপরে তারা নিজের এলাকায় গিয়ে অ্যাপ্লাই করবে। আমি বাংলাদেশে আমি এই শিবচর উপজেলাটাকে এমন ভাবে দাঁড় করাতে চাই যেটা বাংলাদেশের সামনে এটা ইতিহাস হয়ে থাকবে। এদেশের প্রত্যেকটা মানুষ শিবচর উপজেলাকে চিনবে। মাদারীপুরে যে একটা শিবচর থানা আছে, উপজেলা আছে, এটা মানুষ জানবে। এখানকার নীতি আদর্শ যে একটি ব্যতিক্রম, এটা দেশের মানুষ জানবে। আমরা এইভাবে কাজ করতেই আমরা এসেছি। এজন্য আমি বলবো আপনারা মাঠ পর্যায়ে কষ্ট করে এখানে অনেক মা-বোনরা দাঁড়িয়েছেন, যারা ঘরে ঘরে একদম বেডরুম পর্যন্ত যাওয়ার অ্যাক্সেস আপনাদের এখানে আছে, আপনারা সেই পর্যন্ত যেতে পারেন। আপনারা কষ্ট করছেন আপনাদের জায়গা থেকে, আপনারা যেখানে যাচ্ছেন। আরেকজন বললেন যে আমরা চাকরি করছি, আমাদের মানে যে সরকার যে পরিমাণে আমাদেরকে একটু দেখা দরকার বা আমাদের ভাতায় এগুলো একটু বাড়ানো দরকার, সেগুলো কিন্তু কোনো ফোকাস নাই। তো আমি আপনাকে অনুরোধ করবো যে আপনাদের পুরো লিস্টটা আপনি আমাকে দিবেন, আমি এই লিস্টটাকে একটু স্টাডি করবো এবং যতটুকু এখান থেকে বোঝার আমি নিজে নিজে বুঝবো, যে পয়েন্টগুলো ধরে আসলে কথা বলবো আপনাদের উদ্দেশ্য করে। কিন্তু এটা শুধু শিবচর থেকে আপনাদের উদ্দেশ্য করে বলবো না, আপনাদের মতো আরো মানুষ বাংলার আশেপাশে অন্য জেলা উপজেলায় সেখানেও আছে, সেখানকার এমপি হয়তো সুন্দরভাবে সেটা উপস্থাপন না করতে পারলেও আপনাদের যারা গোটা বাংলাদেশে কাজ করছে, আমি আপনাদের কণ্ঠ হয়ে পুরো বাংলাদেশে যাব, যারা আপনাদের মতো আছে সবার কণ্ঠ হয়ে আমি জাতীয় সংসদে কথা বলবো এবং আমি সরকারকে বোঝাবার চেষ্টা করবো যে আপনাদের চাওয়াগুলো কি। এজন্য আপনি আমাকে পুরো লিস্টটা আপনি আমাকে দিবেন, আমি সেটা স্টাডি করবো। 12 তারিখ থেকে অধিবেশন শুরু, হয়তো 12 তারিখে শান্ত বক্তব্য হতে পারে, কিন্তু এরপর থেকে ধারাবাহিক আমাদের সময় আসবে, স্পিকার ওখানে কথা বলবে, প্রেসিডেন্ট তার বক্তব্যের পর আমাদের টাইম থাকবে, সেই জায়গাগুলোতে চেষ্টা করবো সেই অল্প সময়গুলোতে যেভাবে হোক এই বিষয়গুলোকে আস্তে আস্তে তুলে নিয়ে আসবো। আর বেশি লম্বা সময় নিব না, আপনারা এসেছেন, সবাইকে আন্তরিক। আরেকটি কথা বলি, আন্তরিকতার সাথে কাজ করবেন। মানুষ আমরা কম আছে বলে কাজ ছেড়ে দেওয়া যাবে না। আপনার ডিপার্টমেন্টে আপনি 4 জন আছেন, আপনারা 4 জন ঠিক মতো কাজ করবেন, এটাই আমার চাওয়া। আপনার ডিপার্টমেন্টে 19 জন আছেন, আপনারা 19 জন মনে করবেন না যে 100 জন হলে কাজটা, আপনি 19 জন আছেন, আপনারা 19 জন অ্যাক্টিভলি কাজ করেন। আপনার সকাল থেকে আপনার ডিউটি টাইম যখন আপনি ডিউটি টাইমটা ঠিক মতো পালন করবেন। আপনার একটা কথা মনে রাখতে হবে, রাষ্ট্র আপনাকে বেতন দিলে আপনার খোঁজ খবর রাখবে, রাষ্ট্র আপনার কাছে যেটা চায় সেটাও আপনার রাষ্ট্রকে ঠিক মতো বুঝিয়ে দিতে হবে। এই জন্য স্বাস্থ্য এমন একটা জিনিস, এটা মানুষের খুব প্রয়োজন। এই জন্য আপনারা এই জায়গায় কোনো হেলামি করবেন না, এই জায়গায় কোনো গাফলতি করবেন না, সঠিক চিকিৎসা দেওয়ার সবসময় চেষ্টা করবেন। একটা নিজের মানে অবহেলার কারণে, গাফলতির কারণে একটা মানুষের কিন্তু ঝুঁকি হয়ে যেতে পারে, সেটা সুস্থ মানুষটা অসুস্থ কাতারে চলে যেতে পারে, যেটা ভুল চিকিৎসার কারণে আমরা দেখি বারবার ঘটে থাকে। এই জন্য চিকিৎসার বিষয়ে একটা মার সাথে যখন গর্ভবতী একটা মা থাকে, তার সাথে আচরণের সময় আপনার ব্যবহার যেন ভালো থাকে, সেজন্য আপনাদের ব্যবহারের কারণে এদেশের মা বোনরা যেন আমাদের এই স্বাস্থ্য সেবাগুলোতে আগ্রহী হয়, তারা যেন সেইগুলোতে যাওয়া আস্তে আস্তে কমিয়ে আমাদের এই সেক্টরগুলোতে তারা যেন আসে, এটা তাদের সাথে ব্যবহার
পেয়েছি। রাষ্ট্রীয়ভাবে যদি কোথাও কোনো কাজের